আমার ঘটনাটি যেটা এখন শেয়ার করব সেটি বাংলাদেশের বাইরের ঘটনা। ইন্দোনেশিয়ার জাকার্তার একটি ঘটনা শেয়ার করছি আজকে। তো আমার পরিচিত এক ছোট ভাইয়ের ঘটনা। তো ওর বাবা জাকার্তাতে অনেক দিন ধরেই থাকে। তো 2009 শেষের দিকে ও ইন্দোনেশিয়া চলে যায়। তো ইন্দোনেশিয়া যাবার পর তো অ্যাকচুয়ালি ওদের ওখানে দুটা সুপার মার্ট আছে, একটা ওর বাবা চালাতো, একটা ও চালাতো। তো ওর রেসপন্সিবিলিটি ছিল বেরিতো নামে একটি জায়গা, সেখানে একটি দোকান তাকে চালাতে হতো। তো ভালো অনেক বড় সুপার শপ, সবকিছুই পাওয়া যায়। তো ওর রেসপন্সিবিলিটি ছিল যে প্রতিদিন সকালবেলা ও দোকানটা খুলবে এবং রাতে বন্ধ করে বের হবে। তো ওর বাবা আরেকটি চালাতো। তো ঠিক 9টার দিকে ওকে দোকান খুলতে হতো, প্রতিদিনই দোকান খুলতো সে। তো যখন অ্যাডজাস্ট হয়ে গেল ওর পুরোই রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়া হলো। তো 9টার দিকে মানে ঘটনা অনেকদিন ধরেই ঘটতো এরকম, কিন্তু ওর খেয়াল পড়ে হচ্ছে আপনার 2011 সালের লাস্টের দিকে। তো হঠাৎ করে দেখলো যে একজন লোক ওর দোকানে আসলো এবং লোকটির ধরন এবং গঠন ঠিক এরকম যে মানে টুপি পরা, উনি মানে নামাজি একজন মানুষ, হাতে তাসবি। সে পুরো দোকানটা ঘুরে লাস্ট মোমেন্টে ওকে ফু দিয়ে দোকান থেকে বেরিয়ে যাচ্ছে। তো এরকম প্রথম দিন ওর কাছে তেমন একটি মানে অ্যাবনর্মাল কিছু লাগেনি। পরের দিন যখন ঠিক একই ঘটনাটি ঘটলো, তো তখন ওর কাছে জিনিসটা একটু ডিফারেন্ট ভাবে মানে ও ডিফারেন্ট ভাবে নিল, কিন্তু ও কখনো জানার চেষ্টাও করেনি এবং জানতেও চায়নি যে ওকে কেন ওর দোকানে এরকম কেন ঘুরছে এবং লাস্ট মোমেন্টে কেন ওকে ফু দিয়ে চলে যাচ্ছে। তো এরকম প্রায় 15 থেকে 20 দিন হয়। তো প্রতিদিনই একই ঘটনা ঘটতে থাকে। তো ওই দিনের পরে প্রায় 1 মাস পর ওর বাসায় একটি সমস্যা হয়। বাংলাদেশ থেকেই সমস্যাটা যায় ইন্দোনেশিয়া ইনভলভ হয়ে যায়। বাবার সাথে এক রকমের ঝগড়াঝাটি করে সে বাসা থেকে বেরিয়ে পড়ে ঘটনার দিন। তো বেরিয়ে পড়ে দোকান 9টার দিকে খুলে এবং যথারীতিভাবে উনি যেরকম ভাবে আসছিলেন দোকানে এসে ঘুরে ঠিক ওকে ফু দিয়ে চলে যাচ্ছে, ঠিক একইভাবে ওই দিনও ওকে ফু দিয়ে চলে যাচ্ছে। এমন সময় ও খুব চটে যায় এবং চটে গিয়ে মানে যেটা বলি আমরা রাগ কন্ট্রোল না করতে পেরে ওনার সাথে খুব রাফ বিহেভ করে ওনাকে তাড়িয়ে দেয় দোকান থেকে। এবং উনি যখন বেরিয়ে যায় দোকান থেকে, লোকটি ওর দিকে অপলক দৃষ্টিতে পিছনে মাথা ঘুরিয়ে তাকিয়েছিল। হয়তো উনি বুঝতে পারছিলেন না কেন এরকম করলো। লোকটি চলে যায় ওখান থেকে। ওই দিন সন্ধ্যা গড়িয়ে রাত আসে এবং দোকান বন্ধ হওয়ার পর ওর কাছে মনে হচ্ছিল ও কাজটি ভালো করেনি এবং যে কাজটা করেছে সে তো রুড হওয়াটা উচিত হয়নি। লোকটা তো ওর কোনো ক্ষতি করেনি। তো ও বাসায় যায় এবং ওই দিন থেকে প্রায় 3 দিন পর ওর দোকানে মানে ওই 2 দিন কিন্তু ওই লোকটি আর আসেনি এবং 3 দিনের মাথায় ওকে অবাক করার মতো দোকান খোলার সাথে সাথে ও যখন অন্য কিছুতে বিজি হয়ে যাচ্ছে, ও তখন হঠাৎ করে পিছনে চোখ পড়লো এবং পিছনে তাকিয়ে দেখে একজন মহিলা ওকে দূর থেকে দাঁড়িয়ে ডাকছে। মহিলার হাইটটা নর্মাল মানুষের মতো না, একটু লম্বা। ওর দোকান বলে যে আমার দোকানের তুলনায় মহিলাটা মনে হচ্ছে যে নর্মাল মানুষরা যেরকম চলাফেরা করে বা আমার দোকান থেকে জিনিসগুলো নিচ্ছে তাদের মতো না, তাদের থেকে সাধারণ থেকে অনেক লম্বা। এবং লোক মহিলাটির কাছে ও যা ডাকছে, যেহেতু ও যায় প্রথমে মনে করে কাস্টমার, কিন্তু যখন ও কাছে যাচ্ছে তখন মহিলাটি মাথা নিচু করে ওর সামনে থেকে প্রস্থান করছে। ও জিনিসটা প্রথমে বুঝে উঠতে পারেনি কেন এরকম করলো, কিন্তু আপনার সাথে যদি পরের দিন ঠিক একই ঘটনাটি ঘটে তখন আপনি চিন্তা করবেন না জিনিসটা আসলে নর্মাল না। পরের দিনও ঠিক একইভাবে মহিলাটি এরকম ভাবে ওকে ডাকলো এবং যখন সামনে গেল তখন মহিলাটি প্রস্থান করলো। তৃতীয় দিন ঠিক একই ঘটনা ঘটলো এবং ও যখন বলল যে আপনি আমাকে এরকম করে কেন ডাকছেন, অনেকক্ষণ জিজ্ঞেস করবার পর মহিলাটি ওর দিকে তাকালো, একটু হাসি দিল এবং চলে গেল। ওর কাছে আর কোনো কিছুই নর্মাল লাগছে না। ওর কাছে যেটা মনে হচ্ছে যে না, এগুলি নর্মাল মানুষের সাথে ঘটছে না, আমি কি আসলে কোনো কিছু দেখছি বা কিছু, নাকি এটা আমার ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা। দরাক ওর দোকান বন্ধ করে ঠিক ওদিনই রাতের বেলা যখন বাসায় যাওয়ার পথে দোকান বন্ধ করে কিছু দূর এগোতেই ওর সামনে একজন লোক আসে। লোক যেভাবে আমাকে বললো যে ভাই আমি বলতে পারবো না লোকটার হাইট কতটুক, কিন্তু আমি দেখছি উনি অনেক লম্বা এবং ওনার হাত পা আমি দেখছি, কিন্তু পাটা মাটিতে লাগানো দেখছি না এবং হাতে তাসবিহ পড়ছে। প্রথমে একজন ছিল, 5-10 মিনিট পর আমার কাছে মনে হচ্ছে 5-10 মিনিট পর আরো 2 জন আসলো। এরকম কিছুক্ষণের মধ্যে আমার চারপাশে প্রায় 30-35 জনের মতো লোক আমাকে ঘিরে রেখেছে। এখন আপনাকে যদি রাত 10টার দিকে এরকম আপনি একটা স্ট্রাকচার দেখছেন যার মাটিতে পা লাগানো নেই এবং 30 জনের মতো
তারা আপনার সামনে আছে, আপনি অবশ্যই ভয় পাবেন। আর ও তো বাকরুদ্ধ হয়ে যায়, হাত পা নাড়ানোর মতো কোনো অবস্থাই ওর ছিল না। হঠাৎ করে ও চিৎকার দিয়ে ওঠে, এই! কারণ পিছন দিয়ে ওর বাবা ওকে ধরে। ও তাকিয়ে দেখে ওর বাবা এবং বলে, এই তুই এখানে কি করছিস? তুই কি ঘড়ি দেখেছিস? রাত 1টা বাজে। ও দোকান বন্ধ করে রাত 10টায়, মানে এই 3 ঘন্টা ওর কোনো খবর ছিল না। ও তখন ওর বাবাকে বাসায় যেতে যেতে বলে, বাবা তুমি কি আমার সাথে কাউকে দেখেছো? তখন ওর বাবা বলে, না আমি তোকে কাউকে দেখিনি, এবার তুই মাথা উঁচু করে দাঁড়িয়েছিলি। ও মোবাইল ফোন ওর পকেট থেকে বের করে দেখে রাত 10টা হতেই এখন পর্যন্ত ওর বাবাকে প্রায় 40 বার ফোন দিয়েছে, অথচ ওর মোবাইল ফোনটা সাইলেন্ট না। জিনিসটা অবাক করার মতো। বাসায় আসে এবং এই 3 দিনের মাথায় ওর বাবাকে একটি জরুরি কাজে বাংলাদেশে চলে আসতে হয়। তাহলে ওকে 2টা দোকান চালাতে হচ্ছে। সকালেও একটা দোকান দেখে এবং বিকালে আরেকটা দোকান দেখে। এরকম করে প্রায় 2 দিন যায়। তৃতীয় দিনের দিন ও যখন বাসায় ঘুমোতে যায়, ও একাই থাকে বাসায়। প্রথমে এরকম কথাবার্তা কাটাকাটি হয় যে আমি একা থাকতে পারবো না, কিন্তু ওর বাবা বলে তুই আগে থেকেছিস, এখন কেন থাকবি না? তো এরকম এক্সকিউজে একটা প্রাপ্তবয়স্ক ছেলে কখনো এরকম ভাবে বলতে পারে না যে আমি থাকবো না। যাই হোক, লাস্ট মোমেন্টে ও থাকার জন্য রাজি হয় বাসায়। এবং ওর বাবা যখন বাংলাদেশে চলে আসে, ওই চলে আসার পর 3 দিন পর ও যখন রাতে ঘুমোয়, হঠাৎ করে রাতে ঘুম ভাঙে। তো শুয়েছিল নর্মালি, ডান কাত হয়ে না বাম কাত হয়ে না, মাঝামাঝি শুয়েছিল। তো হঠাৎ করে গভীর রাতে ওর ঘুম ভাঙে এবং চোখ খুলতেই ওর সিলিং এর দিকে চোখ যায়। চোখ যেতেই দেখে ওর মতো একটা মানুষ সিলিং এ ঘুমিয়ে আছে। ও যেভাবে ঘুমিয়ে আছে ঠিক ওর মতোই মানুষ একটা সিলিং এ। এইটা দেখে ও দৌড়ে বাসা থেকে নিচে নেমে যায় এবং যায় ঠিক ফজরের আজানের পর। আমরা জানি ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি, তো ওখানে আজান হয়। তো বাসায় ঢোকে। বাসায় ঢোকার পর দেখে যে কিছুই নাই, কিন্তু সবচেয়ে অবাক করার মতো ঘটনা হচ্ছে ওর যে রুমের ভিতরে দেয়ালে ছবি ছিল, সেসব ছবির ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু ছবিতে কোনো মানুষ নেই। খুব অবাক হয়ে যায় ও। পাশের ওর বন্ধু আছে, বন্ধুকে ডেকে নিয়ে আসে, বলে দোস্ত দেখ এই সিচুয়েশন আমি আছি। কিন্তু ওর বন্ধু বলে, কই তোর বাসায় তো সবকিছুই নর্মাল। ও ঘটনাটা খুলে বলতে চেয়েও বলতে পারলেন না। তো কি কাউকে কোনো কিছু শেয়ার না করে ঠিক নর্মালি যেভাবে জীবনযাপন করছিল ঠিক সেভাবে জীবনযাপন করতে লাগলো। লাইক ওই দিনের দিনটা ও যেভাবে পারছে সেভাবে কাটানোর চেষ্টা করছে। কিন্তু পরের দিন ঠিক একইভাবে ওকে সিলিং এ এরকম মানুষ দেখতে হলো, যেটা অবিকল ওর মতোই। ও দৌড়ে বাসার নিচে চলে যায় এবং একটা জিনিস ও ক্যাচ করতে পারে যে যখন ও ফজরের সময় ঢুকছে ঠিক তখনই জিনিসটা চলে যাচ্ছে, ক্যাচ করে ফেলে। তাহলে ও ঢোকার পরে ও জেনে যায় যে আমি আর কিছু দেখবো না, ও ঠিক ফজরের সময় ঢুকছে। এরকম করে করে 4-5 দিন পর হঠাৎ করে ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর হয়তো ও মনে করছিল আমি সিলিং এ আবার কিছু একটা দেখবো, কিন্তু ঘুমটা ভাঙছে প্রতিদিনই ওই রকম রাত 2টা-3টার দিকে। ও কিচেন থেকে একটি সাউন্ড পেতে থাকে এবং সাউন্ডটা মনে হচ্ছে যে কেউ রান্না করছে। ও কিচেনে যায়। এখন আমার বাবা বা আপনাদের বাবা যদি কেউ সামনে দাঁড়িয়ে থাকে, আপনারা সবাই দেখলে দূর থেকে দেখেই বুঝতে পারবেন যে এটা আপনাদের পরিচিত কেউ। এবং ও ঠিক দেখে যে ওর বাবা রান্নাঘরে রান্না করছে। ও একটু জোরে চিৎকার দেয়, বাবা তুমি। কিন্তু যখন ওই যে সামনে ছিল সে যখন ওর দিকে তাকায় তখন দেখে যে এটা তোর বাবা না, কিন্তু বাবার মতো দেখতে। এটা দেখে ও আর কিছুক্ষণের মধ্যে মানে ওই জায়গায় 1 মিনিটও দেরি না করে সাথে সাথে নিচে নেমে যায় এবং ওই দিন আর ফজরের সময় ঢোকে না, ওই দিন ডিরেক্ট সকালে ঢোকে এবং ঢুকে বাংলাদেশে ফোন দেয় যে আমি থাকতে পারছি না, আমি কোনোভাবেই থাকতে পারছি না, আমাকে কিছু একটা ডিস্টার্ব করছে, আমি পারছি না। তো ওর বাবা তখন বলে ঠিক আছে, ওর বাবা একটা ফ্রেন্ড আছে তাকে ফোন দিয়ে বলে দিচ্ছে যে ওর সাথে যেন থাকার জন্য। ওর বাবা ঠিক তাই করে, ওনার একটা ফ্রেন্ডকে বলে দেয় যে তুমি তাহসিনের সাথে থাকো। তো ওই আঙ্কেল ওর সাথে থাকতে চলে আসে। ঘটনার দিনে চলে যায়। সেদিন রাতে ওর সাথে উনি ঘুমিয়েছিল। হঠাৎ করে ঘুম ভেঙে যায় তাহসিনের। এবং তাহসিন বাম পাশে মানে আঙ্কেল শুয়েছিল আর ওর ছিল ডান পাশে খাটের। তো উঠে দেখে যে উনি নেই এবং একটা চিৎকারের সাউন্ডে ওর ঘুম ভাঙে অ্যাকচুয়ালি। তো ও যখন ড্রয়িং রুমের দিকে যায়, ড্রয়িং রুমের দিকে গিয়ে দেখে যে ওই লোকটি মাটিতে পড়ে আছে। ওনাকে ওর বুকে নেয় এবং ঝাঁকাতে থাকে যে আঙ্কেল কি হয়েছে, এবং চেক করতে থাকে বারবার হার্টবিট এবং পালস যে না সব ঠিক আছে, হয়তো সে সেন্স হারিয়ে ফেলেছে। ঠিক এমন সময় একটি লোকের সাথে লোকটি ওর পেছনে চলে আসে এবং বুঝতে পারে আমার পেছনে কে আছে। তো ও যখন পেছনে তাকায় তখন দেখে যে সেই লোকটি যে লোকটির সাথে ও খুব রুড আচরণ করেছিল। ওকে বারবার জিজ্ঞেস করতে থাকে তুমি কেন আসছো, কেন আমাকে এরকম ডিস্টার্ব করছো, আমি তো কোনো দোষ করিনি,
আমি কি করেছি তোমার সাথে? আর এরকম প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ওর সাথে কথা বলতে থাকে, কিন্তু ওই লোকটি কোনো কথা বলে না। লাস্ট মোমেন্টে বলে, তুমি আমার সাথে রুড আচরণ করে ভালো করনি, আমি তোমার কোনো ক্ষতি করিনি। তখনও বলে যে হ্যাঁ, আমি ভুল করেছি তোমার সাথে রুড আচরণ করে, এবং এরকম ভাবে ওর সাথে প্রায় আরো 2 ঘন্টা কথাবার্তা চালিয়ে যায় ফজরের পর পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত। এবং লাস্ট মোমেন্টে ওই লোকটি ওকে মাফ করে দেয়। মাফ করে দেওয়ার সময় বলে যে তুমি আর কখনো এরকম করবে না, এই বলে সে ওখান থেকে প্রস্থান করে। ঠিক ফজরের আজান দেওয়ার সাথে সাথেই উনি চলে যায়, এবং যে আঙ্কেলটি ফ্লোরে পড়া ছিলেন তার হুঁশ আসে, এবং হুঁশ আসার সাথে সাথে সে সাথে সাথে ওখান থেকে খুব তাড়াতাড়ি, মানে যত তাড়াতাড়ি পারে প্রস্থান করার চেষ্টা করে, দৌড়িয়ে বাসা থেকে নিচে নেমে যায়। তো তাহসিন ওনার পিছনে পিছনে যায় এবং ওনাকে ধরার চেষ্টা করে, আপনি কোথায় যাচ্ছেন, কি হয়েছে, আমাকে বলেন আপনি। বলে না, তোদের বাসাটা অনেক সমস্যা আছে, তোদের বাসাটা ভালো না। আমি যখন রাতের বেলা মানে বাথরুম করার জন্য উঠি, বাথরুমে ঢোকার পর দেখি যে একজন মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে, তার মাথাটা আমি দেখতে পাচ্ছি না, মাথাটা সিলিং এর উপরে। এই দেখে আমি এক দৌড় দিয়ে তোদের ড্রয়িং রুমে যাই। ড্রয়িং রুমে যাওয়ার পরে দেখি তোদের সোফায় প্রায় 10 জনের মতো বসে আছে, আর মাটিতে বসে আছে আরো 20 থেকে 30 জন, সবাই তসবিহ পড়ছে। আমি এটা দেখে আর মানে আমি আর কিছু কন্ট্রোল করতে পারিনি এবং সেন্স হারিয়ে ফেলি, এবং এরপরে আমার আর কিছুই মনে নেই। তখনও বুঝতে পারে যে হয়তো এটাই একটা কারণ ছিল ওনাকে সেন্স লেস করবার পর যেন ওর সাথে ওই লোকটি কথা বলতে পারে। এরপরে ও জেনে গেছে যে ওই লোকটি ওকে মাফ করে দেয়, তারপরও এখনো ওর সমাজে মনে হয় যে ওই লোকটি আসে এবং দোকান যখন খোলে প্রায় সময় সেই লোকটিকে দেখে, কিন্তু এরকম ঝামেলা আর ওর সাথে ঘটেনি রাসেল ভাই। ওকে, রাসেল ভাই, ঘটনাটি হচ্ছে বাংলাদেশের একটি মেডিকেল কলেজের ঘটনা। 1996 সালে আমার যে বড় ভাই আছে জহির ভাই, অবশ্যই শুনছে আজকে। জহির ভাইয়ের যখন ওই মেডিকেল কলেজে পড়তো, তখনকার দিনের যখন সে ফার্স্ট ইয়ারে পড়ে, অ্যানাটমি ডিসেকশন ল্যাবের ঘটনা দিয়ে স্টার্ট করছি। সেদিন অ্যানাটমি ডিসেকশন ল্যাবে তাদের ক্লাস চলছিল। তো নতুন একটি ডেড বডি আসছে, যেহেতু ওটা গভর্নমেন্ট একটি কলেজ, শীতকাল রাসেল ভাই, তো নতুন গভর্নমেন্ট কলেজে নতুন একটা ডেড বডি আসছে। তো ওনাদের স্যার যে সে আর কি একটা ওই ডেড বডিটা কেটে কেটে জাস্ট ভিসেরা গুলো বের করে দেখাচ্ছিল যে এটা সেই ভিসেরা, এবং সবগুলো ডেড বডি ওখানে রাখা আছে, প্রায় 8-10টা ডেড বডি রাখা আছে। তো ওই রুমে ঢুকতে গেলে, রুমে ঢোকার পর ডেড বডি সবগুলাই দেখা যায়, এবং এরপরে রুম থেকে বের হওয়ার কোনো আর রাস্তা নেই। তো ওই দিন ক্লাসে ওদের 3টা গ্রুপে ক্লাস হতো। তো ওনাদের ক্লাসে প্রায় 15-16 জনের মতো ছিল। তো ওই দিন প্রেজেন্ট ছিল 12 জন। তো 12 জন ওই ক্লাস করবার অবস্থায় টিচার দেখাচ্ছে ভিসেরা বের করে, এবং তারাও দেখছে। তো উনি একটু পেছনে ছিল এবং চোখ পড়ে পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে যে ডেড বডিটা ছিল, সেই ডেড বডিটা সে দেখে যে এটা পশ্চিম দিকে কাত হওয়া। পশ্চিম দিকে কাত হয়, পশ্চিম দিকে কাত হওয়া, তারপরে ঘুরে গেছে এরকম একটা মনে হচ্ছে, উল্টে আছে। আচ্ছা, ওকে, পশ্চিম দিকে কাত হয়ে আছে, মানে তার পিঠটা দেখা যাচ্ছে। তো ওর কাছে একটু অবাক লাগে, এবং যেহেতু ডেড বডিকে সবাই একটু রেসপেক্ট করে, ও কি করে একটু সামনে যে ডেড বডিটা প্লেস করে স্ট্রেচারে আবার আপনার উপর দিয়ে কাপড়টা দিয়ে দেয়। আবার ক্লাস যথারীতি সেরকম ক্লাসটা ফলো করতে থাকে, এবং কিছুক্ষণ পর আবারও মানে ভুল বশত বা বলবো ইচ্ছা করি কি তাকালো নাকি, চোখ দিয়ে যখন পশ্চিম দিকটা চোখ পড়ে, তো তখন দেখলো যে ডেড বডিটা আবারও রাসেল ভাই ওই পাশটায় উল্টা হয়ে আছে পশ্চিম দিকে। ওর কাছে খুব অবাক লাগে, এবং ওই ডেড বডিটা, এটা একটু ফানি ঘটনা, ওই ডেড বডিটা ঠিক করে ক্লাস শেষ হওয়ার পর ওই সেই প্রফেসরের কাছে যায়। ওই কাছে মানে ওই স্যারের কাছে জিজ্ঞেস করে, স্যার আমাদের বডিতে এমন কোনো ফিজিওলজিক্যাল ঘটনা মানে কিছু হতে পারে যে একটা ডেড বডি অটোমেটিক উল্টা হয়ে যাবে? ওর স্যার বলে যে তুমি আমার রুম থেকে বের হয়ে যাও। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তুমি আমার রুম থেকে বের হয়ে যাও, এবং আগামী 1 সপ্তাহ কোনো ধরনের ক্লাস রিলেটেড কথা বলবে না। একজন মেডিকেল স্টুডেন্ট এই ধরনের কোশ্চেন করলে আসলে খুবই অবাক হয়ে যাওয়ার কথা। তুমি আমার রুমে আর আসবা না। এইটা শোনার পর তো বলে এটা আবার কেন আমাকে রুমে যেতে মানা করে দিল, এটা আসলে আমি কি ভুল দেখলাম? কিন্তু ওর কাছে যেটা মনে হলো যে আমি তো নিজের হাতে ঠিক করলাম, রুমে ঢুকার পরে সবগুলা ডেড বডি ফ্ল্যাট ছিল এবং উপরে কাপড় ছিল, ক্লাস অবস্থায় কেউ ওখান থেকে সরে গিয়ে ডেড বডি টাচও করে নাই, তাহলে এটা কি অটোমেটিক হয়ে গেল নাকি? মানে ও অলমোস্ট স্যারের কাছে কোশ্চেন জিজ্ঞেস করে বোকা হয়ে গেল। তো এরপরে আরো ক্লাস হয়েছে, তেমন কিছু ঘটে নাই। ঠিক
15-20 দিন পর তো সব ছুটি, রোজার ছুটি, ঈদের ছুটি আর কি, ক্রিসমাসের ছুটি সব একসাথে শীতকালীন ছুটি কাটাতে যাবে। তো 29 তারিখ আপনার 1996 সাল 29শে ডিসেম্বর ওই দিন রাতের ঘটনাটা ঘটে হচ্ছে ওনারা নর্মালি ওনার রুমের মধ্যে 6 জন রুমমেট, ওনারা উনি সহ। তো আগে টিকিট কেটে অনেকে চলে গেছে, তো ওনার আর দুটো ফ্রেন্ড ছিল, জয় আর আব্বাস। জয় ভাইকে আমি খুব পার্সোনালি চিনি। জয় ভাই এবং আব্বাস ভাই দুইজনই ছিলেন ওনার সাথে, এবং জহির ভাই তো ছিলই। তো পুরো কলেজ বন্ধ, ওরা কি করলো ছাদে যে মানে আড্ডা দিবে এরকম প্ল্যান করলো আর কি, চা নাস্তা খাবে। তো উপরে গেল, রাতে 10টা-11টার দিকে আড্ডা দিচ্ছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে জহির ভাই হাতের মধ্যে একটা সিগারেট ধরিয়ে চলে গেল দক্ষিণ দিকে। হোস্টেল থেকে আবার অ্যানাটমি ডিসেকশন ল্যাবের ভিউটা একদম ক্লিয়ার, ওকে, উপর থেকে জানালা দিয়ে পুরোপুরি দেখা যায়, একদম ক্লিয়ার। তো জহির ভাই চোখ মানে দিয়ে দেখতে দেখতে কেমন মনে হচ্ছে, ভীতি মানে ভয় পাচ্ছে, মানে কেমন জানি লাগছে। তো এর ভয় লাগার কারণ কি, মানে একটা ক্রিপি ভাব যে এখানে কিছু একটা ঘটতে যাচ্ছে বা কিছু একটা ঘটবে এরকম মনে হচ্ছে। ঠিক আগ মুহূর্তে একটা কি কেমন যেন একটা টের পাওয়া যায় ভেতরে, মনে হচ্ছে হার্টবিট হঠাৎ করে বেড়ে গেল, যে কিছু একটা ঘটছে, তো তাকাই থাকি তো ওইদিকে। রাইট। তো এই জায়গায় আপনার কিছুক্ষণ পরে জয় ভাইও যোগ দিল, এবং আব্বাস ভাই যেহেতু পরের দিন সকালবেলা ওনাদের লঞ্চ, তো ওখান থেকে সে বলল যে না, আমাকে পরদিন যাইতে হবে ঢাকার বাইরে, ঢাকার দিকে, ঢাকা ওই সাইডে যেতে হবে, আমি যাই ঘুমাতে। ওইখান থেকে আব্বাস ভাই সরে পড়লো, এবং ওনারা দুইজন ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে হঠাৎ করে চোখ পড়তে রাত তখন বাজে হচ্ছে 12:15। এমন সময় হঠাৎ করে অ্যানাটমি ডিসেকশনে একটা বাতি জ্বলে উঠলো একাই হঠাৎ। আচ্ছা, বাতি জ্বলে উঠলো, এবং এইটা দেখার পর থেকে ওনারা মোটামুটি সিরিয়াস হয়ে যায়। কারণ এর আগেই ঘটনাটা জয় ভাইকে শেয়ার করেছিল জহির ভাই, যে এরকম একটা ঘটনা উনি নিজে চাক্ষুষ দেখেছে। তো জয় ভাইয়ের সাথে বলে ঠিক আছে, তোর সাথে আমি থাকবো, দেখি কি হয়। রাত 2টা পর্যন্ত ওরা ছাদের মধ্যে থাকে। ঠিক 1:45টার দিকে, গভীর রাত, তখন চারদিকে অন্ধকার। 1996 সাল রাসেল ভাই, মোবাইলের যুগ তো দূরের কথা, ইন্টারনেট যুগ তো দূরের কথা, সবাই ঘুম। হসপিটাল যেহেতু লাইট জ্বলছে, বিভিন্ন ফ্লোরে লাইট জ্বলছে। তো হঠাৎ করে চোখ পড়লো, একটা লাইট হঠাৎ করে বাস্ট করলো, ফুটে গেল। ওখান থেকে একটা লাইট ফুটে যাওয়ার পরে আলো কিন্তু একটু কম লাগছে, কিন্তু এই যে আলো জ্বলছিল এতক্ষণ ধরে রাসেল ভাই, ভিতরে কোনো ধরনের মুভমেন্ট নাই, কেউ হাঁটছে না, লাইটটা অটোমেটিক জ্বলে আছে। একটু ডিফারেন্ট লাগলো। আর যখন একটা লাইট বা একটা বাতি ফেটে গেল, ওরা কি করলো, ভয়ে রুমে গিয়ে আস্তে করে ঘুমিয়ে পড়লো। শীতকাল, রাত তখন 3:30 বাজে। হঠাৎ করে দরজায় নক আসলো, এবং দরজা খুলে ওনাদের মধ্যে যে আব্বাস ভাই যে আগে ঘুমিয়ে পড়েছিল সেই দরজা খুলে, কারণ ওনার ঘুম একটু আপনার পাতলা। উনি দরজাটা খুললো, এবং দরজা খুলে দেখলো যে অন্য রুমের ছেলেরা বলা বলি করছে, এই তাড়াতাড়ি আয়, অ্যানাটমি ল্যাবে কি জানি ঘটেছে। তো ওরা সবাইকে নিয়ে অ্যানাটমি ল্যাবের দিকে গেল। ল্যাবের দিকে যাওয়ার পরে যেই জিনিসটা ঘটলো রাসেল ভাই, ওইটা আপনার পুরো প্লট চেঞ্জ করে দিবে। দেখলো যে ওই ল্যাবের যে ইনচার্জ শফিক ভাই, ওনারা শফিক চাচা বলতো আর কি, তো শফিক চাচা মাটিতে পড়ে আছে, এবং পশ্চিম দিকের যে ডেড বডিটা রাখা ছিল সেটা নাই। পশ্চিম দিকে ডেড বডিটা কোথায় গেল তাহলে? যে ডেড বডিটা ওই স্ট্রেচারে পড়া ছিল, এবং একটা সময় ওই কয়েকদিন আগে যেই ডেড বডিটা সে একটু ঠিক করে দিয়েছিল, কাজ হয়েছিল, মানে এটা অ্যাবনর্মাল মুভমেন্ট দেখেছিল যে ডেড বডিটার, ওইটা নাই। আর এদিকে পড়ে আছে শফিক ভাই। তো শফিক চাচা পড়ে আছে, জিনিসটা কেমন না? তো ও আর ওখানে দেরি না করে এখান থেকে চলে আসে, এবং যেহেতু পরের দিন ওদের ট্রান্সপোর্ট ছিল, বাড়ির দিকে সবাই রওনা দিবে। তো এরপরে যখন খবর আসে যে ওই যে শফিক চাচা পড়েছিলেন, তার মৃত্যুটা রাসেল ভাই নর্মাল ছিল না, অ্যাবনর্মাল ছিল না, নর্মাল ডেথ ছিল। তাহলে মানে এইটাই খুব অস্বাভাবিক একটা ব্যাপার, যে যদি ওনারা চিন্তা করেছিল যদি ডেড বডিটা কেউ চুরি করে তাহলে ওনাকে তারা ইনজুর্ড করে বের হবে। এক্স্যাক্টলি, মানে আপনারা কি যারা শুনছেন নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি শিওর, মানে ডেড বডিটা ওখানে নেই, এবং সেইখানে একজন ভদ্রলোক, তিনি হচ্ছে ইনচার্জ ছিলেন, তিনি পড়ে আছেন, এবং তাকে কেউ আঘাত করে নাই বা এরকম কোনো কিছু করে নাই। তিনি মারাই গেছেন, কিন্তু মৃত্যুটা হয়েছে নর্মাল।
কিভাবে মৃত্যু হয়েছিল তার? ওটা ওনার কিভাবে মৃত্যু হয়েছে সেটা কেউ দেখেনি। ওই পাশেই তো আপনার ইমার্জেন্সি ছিল, তো ওখানকার যে দারোয়ান সে বাড়ি দিতে দিতে আসে এবং সামনে এসে দেখে যে উনি পড়ে আছে। একটা শব্দ হয়েছিল কিন্তু এটা সে ওভারলুক করে গেছে। এখন ওই শব্দই কি ওনার মৃত্যুর কারণ হতে পারে বা কিছু? যখন ডক্টররা বলল যে ওনার হার্ট অ্যাটাক হয়, এক্স্যাক্টলি আমি সেটাই বলছিলাম। হার্ট অ্যাটাক হওয়ার কারণেই ওনার মৃত্যুটা ঘটে। তো এইটা শোনার পরে যখন জহিরও বলল যে এইটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল ঘটনাটা, একদম 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 এটা ডিফারেন্ট হয়ে গেল যে ডেড বডিটা হারিয়ে গেছে। যদি কেউ চুরি করতে আসে তাহলে হয়তো ওনাকে জখম করে, হ্যাঁ যিনি ইনচার্জ তাকে কিছু না কিছু করবেই। হ্যাঁ, তো ওনার মৃত্যুটা নরমাল এবং ডেড বডিটাও নাই, জিনিসটা অনেকগুলা কোয়েশ্চেন করে গেছে। তো নেক্সট যখন রাসেল ভাইয়ের পরে তো মনে করেন ওরা থার্ড ইয়ার, মেডিকেল স্টুডেন্টরা 1.5 বছর পর নিজেদেরকে থার্ড ইয়ার স্টুডেন্ট বলে, তো আস্তে আস্তে মানে আগাতে থাকে, তখন অ্যানাটমি ডিসেকশন ল্যাবের দিকে আর যাওয়া পড়ে না। ফাইনাল ইয়ারে যখন উনি, তখন মুন্নি নামের একটা মেয়ের কাছ থেকে সে একটু কিছু ঘটনা পায়। ঘটনাটি পায় এভাবে যে ওই ক্যান্টিন, কমন ক্যান্টিনের পাশ দিয়ে হাঁটে যাচ্ছিল, তো কিছু মেয়েগুলো ঘটনা বলছিল যে অ্যানাটমি ল্যাবের মধ্যে কি জানি ঘটছে। সে খুঁজে বের করে আসলে এটার প্রত্যক্ষদর্শী কে। সে সবার লাস্টে পৌঁছে মুন্নির কাছে যে বলো তো কি হয়েছে। কি ভাইয়া, আমি যখন ক্লাস করছিলাম আমার আইটেম, আমরা 5 জন মিলে পড়ছিলাম রিসেরা, হঠাৎ করে আমার চোখ যায় পশ্চিম দিকে যে ডেড বডিটা ছিল ওখানে কিন্তু অন্য ডেড বডি। তখন পশ্চিম দিকে যে ডেড বডিটা ছিল সেই ডেড বডিটা থেকে কাফনের কাপড়টা পড়ে গেছে একাই হঠাৎ করে। তো আমি ভাবলাম বাতাসে যখন পড়ে গেছে, একই রুম, সেম রুম, একই রুমে বাতাসে পড়ে যেতে পারে, কারণ ওরা ডেড বডিকে অনেক রেসপেক্ট করে। তো গিয়ে কাফনের কাপড়টা ডেড বডির ভেতরে গুজে দেয়। ডেড বডি তো ওজন আছে, কাপড়টা অটোমেটিক খুলে যাবে না, গুজে দেওয়ার কারণে যাতে বাতাসে না পড়ে। কিছুক্ষণ পর 10 থেকে 15 মিনিট পর আবারও সেই কাপড়টা মাটিতে পড়ে থাকে। আশ্চর্যজনক ঘটনা। এই ছোট ছোট ঘটনাগুলো এই ল্যাবেই হচ্ছে। ও পরে ম্যাডামকে বলে, ম্যাম আমি খুব ভয় পাচ্ছি এখানে ক্লাস করতে, কিন্তু পড়াশোনার খাতিরে তাদেরকে এই স্যাক্রিফাইসটা করার লাগে। হয়তো সে পরে দেখেছে কিছু বা দেখেনি, সেই জিনিসটা জানার চেষ্টা জহির ভাই করেনি। তখন সে ঢাকায় পার্মানেন্টলি চলে আসে রাসেল ভাই। ঘটনাটি অ্যাকচুয়ালি মেডিকেল রিলেটেড, হসপিটাল রিলেটেড, কিন্তু ঘটনাটা ঘটে একটু ভিন্নভাবে রাসেল ভাই। তো এটা 1997 সালের ঘটনা। আমার পরিচিত এক আন্টির, মানে ওনারা 3 বোন, তো বড় বোনের আর কি বিয়ে হয়নি, তো 2 বোনের ঘটনা আর কি। তো 2 বোনের ঘটনা, তো মেঝো যে বোনটা তারা মানে প্রায় সময় আপনার মানে সময় করে বাংলাদেশের বাইরে নিজেদের চিকিৎসা করিয়ে আসে, ওর বছর 3 গ্যাপে। তো মেঝো বোনের আর কি বয়স হয়েছিল প্রায় 56 এর মতো। তো তার কোনো সন্তান ছিল না, তো সন্তান না থাকার কারণে তারা ইন্ডিয়ায় যায় ছোট বোনকে নিয়ে। তো ইন্ডিয়ায় যাওয়ার পর মানে সামহাও সাডেনলি তার মানে শরীরের ভেতরে একটি সমস্যা ধরা পড়ে। তো লিভার সিরোসিস নামে আমরা ঘটনা শুনেছি। তো লিভার সিরোসিস ধরা পড়ে ওনার। তো স্টেজটা মানে এত এরকম হবে এটা কেউ এক্সপেক্ট করেনি, মানে ক্রিটিক্যাল হয়ে গেছিল। বাংলাদেশে সে একদম নরমাল ছিল রাসেল ভাই। ওখানে যাওয়ার পর যেরকম ক্রিটিক্যাল হয়ে যাবে যে তাকে আইসিইউতেই অ্যাডমিট করে দেয়। ডক্টররা তাকে আইসিইউতে সাজেস্ট করে দেয় এবং সার্জারি করবার আগ পর্যন্ত তাকে ওই কয়দিন আইসিইউতে রাখে। তো আইসিইউতে থাকা অবস্থায় সে যে বেডে ছিল, তো তার ঠিক পাশে একটি বেডে একজন মহিলা ছিল। তো উনি দেখছিল, ওনার তো জ্ঞান ছিল পুরাই, কারণ উনি বুঝছিল ওনার আশেপাশে কি হচ্ছে। আইসিইউতে ভর্তি হবার পর কেন জানি ওনার মানে অসুস্থতার লেভেলটা আরেকটু বেড়ে যায়। তো পাশে যে মহিলাটা ছিল সেই মহিলাটা টোটালি রাসেল ভাই কোমায় ছিল। তো কোমায় থাকবার কারণে আপনারা জানেন কোমায় থাকলে খালি ওনার মস্তিষ্ক কাজ করে, পুরো বডি কাজ করবার কথা না। তো রাত হলেই জিনিসটা খুবই অ্যাবনর্মাল। উনি ওনার পাশে একদম ইমিডিয়েট পাশের বেডটাতে রাত যখনই হচ্ছে তখনই আপনার তো রাত যখন হচ্ছে তখনই আপনার পাশের বেডের মহিলাটা উনি মুভ করবে এটা উনি বোঝেনি, কারণ ডক্টররা তো কন্টিনিউয়াসলি কথা বলছে, পাশে মনিটরে দেখছে, উনি মুভ করতে পারছে না, হাত নাড়াতে পারছে না। জাস্ট বোঝা যাচ্ছে যে ওনার জ্ঞান আছে, মানে ওনার মস্তিষ্কটা আর হার্টবিট সব নর্মাল, মানে সব চলছে। তো রাত 10টার পরেই একটু অন্ধকার করে দেয় সব পেশেন্টকে, মানে রেস্ট নেবার জন্য, ঘুমাবার জন্য। কারো কন্ডিশন ক্রিটিক্যাল হলে ওই পোর্শনটাই খালি আলো দেওয়া থাকা ছিল। তো
আপনার উনি দেখলো কি রাত 10টার পর উনি দেখলো রাত 10টার পরে পাশের যে বেডে মহিলাটা ছিল তার দিকে ফিরে ইশারায় করলো তুমি চলে যাও। কিন্তু ওই মহিলা তো কোমায় ছিল, তাই না? ওই মহিলা কোমায় ছিল, কিন্তু হঠাৎ করে দেখলেন যে ওনাকে রাত 10টার পরে তুমি চলে যাও, হঠাৎ করে একদম উনি বাকরুদ্ধ হয়ে গেল এবং জিনিসটা ওভারলুক করে গেল। ঠিক আমি যদি দেখাতে পারতাম তাহলে অনেক ভালো ছিল। মানে ব্যাপারটা হচ্ছে হাত দিয়ে জাস্ট চলে যাও, হাত দিয়ে ইশারা করে চলে যাও। ঠিক পরের দিন মহিলাটার মানে কথাবার্তায় বোঝা যাচ্ছিল যে অ্যাটেন্ডেন্স আসতো, কথাবার্তায় বোঝা যাচ্ছিল যে ওনার লোকজন উনি ইন্ডিয়ান আর কি। অ্যাকচুয়ালি আমি বলি রাসেল ভাই, উনি ইন্ডিয়ায় মাদ্রাসে গিয়েছিলেন, ডক্টর ভিরুমানের আন্ডারে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। উনি আপনার হেপাটোলজিস্ট একজন। তো পাশের যে মহিলা ঠিক পরের দিন আইসিইউতে থাকা অবস্থায় ঠিক পরের দিনই একইভাবে রাত 10টার পর অন্ধকারের মধ্যে একটু হালকা হালকা আলো দেখা যাচ্ছে, তুমি চলে যাও। উনি কোমায়, কমপ্লিটলি কোমায়। থার্ড দিন ঠিক একইভাবে তুমি চলে যাও, ইশারায় বোঝাচ্ছে চলে যাও। ওই দিনই রাতের বেলা মহিলাটি মারা যান। তো ওই দিনই রাতে, কারণ আইসিইউর বেড কিন্তু খুব স্বল্প, তো ওনাকে সরিয়ে অন্য একজন পুরুষ পেশেন্ট আসে ওনার পাশে। তো ওই দিন রাতের বেলা সে ঘুমিয়ে পড়ে এবং তার কন্ডিশন রাস্তায় আরো ক্রিটিক্যাল হয়ে যায়। তো ওনাকে সার্জারি করতে হয়। সার্জারি করবার পরে আবারও তাকে আইসিইউতে নিয়ে আসে। জ্ঞান ফিরবার পর সে দেখে ওই পুরুষ লোকটি এখনো আইসিইউতে আছে, কিন্তু তার বেড অপোজিটে। আগে যে বেডে সে আইসিইউতে ছিল এখন সেই বেডটা না, ক্রিটিক্যাল কন্ডিশনে তাকে অন্য একটা বেডে দেওয়া আছে, কিন্তু সেটা পাশাপাশি। আচ্ছা, মানে কাছাকাছি একদম। ওই লোক এবং ওই কোমায় ছিলেন যে মহিলা, ঠিক তার সেই বেডেই আরেকজনকে নিয়ে আসা হলো, একজন পুরুষকে শিফট করে, মানে এক্সচেঞ্জ করে একটা পুরুষকে দেওয়া হয়েছে। আচ্ছা। তো রাত 10টার পর রাসেল ভাই ওই পুরুষটা ঠিক অন্যদিকে ওনার দিকে ঘুরে হাত দিয়ে ইশারা করেছে চলে যাও। ঠিক ওই একইভাবে ঠিক যেভাবে মহিলা বলেছিল। আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওই দিন রাতে ওই লোকটি মারা যায় আইসিইউতে। আইসিইউতে আমরা জানি রাসেল ভাই যাদের অবস্থা খুব ক্রিটিক্যাল তাদেরকে আইসিইউতে শিফট করা হয় এবং শিফট করবার পর মানে তারা যে ফিরবে বা বেঁচে ফিরবে এরকম নিশ্চয়তা খুব কম দেয় ডাক্তার। তো উনি সামহাও রাসেল ভাই বেঁচে যায় এবং মজার বিষয় হচ্ছে ওই দিন থেকে দুদিন পর ওনার কন্ডিশন ক্রিটিক্যাল হয়ে যায় এবং পালস পাচ্ছিল না ডক্টররা। আচ্ছা। কিন্তু আকস্মিকভাবে ঠিক 25 মিনিট পর পালস আবার নরমাল হয়ে যায়। মানে আমি যে আন্টির কথা বলছি ঠিক ওই বেডেই, যে বেডে উনি ওই পুরুষটি যাকে বলেছিল চলে যাও। এর পরের দিন ওই যে যখন আমি যে বললাম যে ওনার হার্ট মানে পালস পাচ্ছিল না, যখন উনি একটু স্বাভাবিক কন্ডিশনে আসে, মোটামুটি ডক্টররা চিন্তা করছে ওনাকে আইসিইউ থেকে ডিসচার্জ করে দিবে, ঠিক ওই দিনই ওই পুরুষ যে বেডে ছিল ওই বেডে আরেকজন মহিলা আসে। আচ্ছা। আরেকজন মহিলা এসে ঠিক একইভাবে রাতের বেলায় ওই বেডে প্রথম দিন যে মহিলাটাকে পেয়েছিল ঠিক ওই মহিলাটাকে আবার দেখছে সে, কিন্তু ওই বেডে কিন্তু দেখেছিল অন্য একটা মহিলা, কিন্তু সে দেখছে আরেকটি মহিলা। এখন এটা কি মানে অসুস্থতার ঘোরে হচ্ছে নাকি এটা বোঝার কোনো উপায় নেই। হ্যাঁ। তারপরে তো উনি বাংলাদেশে চলে আসে রাসেল ভাই। বাংলাদেশে আসার ঠিক 6 মাস পরে, মানে উনি ট্রিটমেন্ট পুরোপুরি না করিয়ে কি চলে এসেছিলেন নাকি? আপনার ট্রিটমেন্ট নিয়ে এসছে, যখন ডাক্তার দেখেছে যে মোটামুটি মানে ফেভারেবল কন্ডিশন আছে তখন ওরা তো ডিসচার্জ করে নরমাল বেডে দেয়। বেড থেকে নরমাল কন্ডিশনে আসার পর সে বাংলাদেশে চলে আসে। আচ্ছা। তো বাংলাদেশে আসার ঠিক 6 মাস পরে সে বাসায়, মানে যেদিন সে মারা যান আর কি, উনি কিন্তু মারা গেছেন তো খুব আকস্মিকভাবে এবং উনি সকালবেলা বলেছে আমি গোসল করব। সে গোসল করার পরে ওনার যে মেয়েট ছিল, মেয়েটকে বলে আমাকে 1 কাপ চা বানিয়ে দাও। 1 কাপ চা বানিয়ে দাও। ওই চাটা নেওয়ার সময় হাতে নেওয়ার সময় যখন 1 চুমুক দিবে তখনই সে কোলাপস করে। এবং মজার বিষয়, কোলাপস করবার সময় রাসেল ভাই সে বলে আপনি, এইটা বলে সে কোলাপস করে ফেলে। এরপরে উনি মারা যান আর কি। তো এর থেকে প্রায় 2-3 মাস পর ওনার কবর জিয়ারত করতে যায় হচ্ছে যে ছোট বোন, তার 2 ছেলে একসাথে কবর জিয়ারত করতে যায় ওনাদের গ্রামের বাড়িতে ঝালকাঠি জেলায়। তো ওইখানে যখন কবর জিয়ারত করতে যায়, কবর জিয়ারত করবার সময় যেটা দেখতে পায় আর কি, ওরা কবর জিয়ারত করতে যায় সকালবেলা রাসেল ভাই। তো সকালবেলা কবর জিয়ারত করবার সময়
যখন কবরের কাছে যায় এবং কবরের কাছে যাওয়ার পরে ওনাদের মনে হচ্ছিল যে আমরা কোথায় আসছি, এটা কি কোনো কবরস্থান হতে পারে, এত ঠান্ডা তপ্ত রোদের মধ্যে কবর জিয়ারত করতে গেছে। দিনে দিনেই ব্যাক করবো, ওদের প্ল্যান হচ্ছে দিনে দিনেই ব্যাক করে বরিশাল চলে আসবে। কবর জিয়ারত করেছে, এত ঠান্ডা ওই জায়গায় দাঁড়াতে পারে নাই। তো ওই ঘটনার পর আর কোনো ঘটনা ঘটেনি এবং এটা এসে বাসায় তার ওই ছোট বোনের ছেলেরা তাকে মাকে শেয়ার করে। তো ছোট বোনের যে হাজবেন্ড রাসেল ভাই, ঠিক একইভাবে তার হার্টে একটু প্রবলেম হয়। ডক্টর শেটি নামে একজন ডক্টর আছেন ইন্ডিয়াতে, উনি কার্ডিওলজিস্ট, অনেক নাম করা ডক্টর। তার আন্ডারে মাদ্রাসে সে ভর্তি হয় এবং তার অবস্থা রাসেল ভাই ক্রিটিক্যাল হয়ে যাওয়ার পরে আইসিইউতে অ্যাডমিশন হয়। কিন্তু আইসিইউতে ওই একই হসপিটালের আইসিইউতে সে যখন অ্যাডমিশন, মানে আইসিইউ মানে সিসিইউতে যখন সে অ্যাডমিট নেয়, তো ওই সিসিইউতে অ্যাডমিট নেওয়ার পরে আমার যে ওই যে আন্টিটার হাজবেন্ডকে দেখতে যায়, অ্যাটেন্ডেন্স হিসেবে দেখতে যায়। তো কন্ডিশন জিজ্ঞেস করতে করতে ঠিক ওই সিসিইউর পূর্ব দিকে তার চোখ পড়ে এবং অসম্ভব যে জিনিসটা সেটা হচ্ছে যে কর্নার থেকে সে তার বোনকে দেখতে পায়, যে বোন একই বেডে সিসিইউতে, পাশের বিল্ডিং আর কি। তো পাশের বিল্ডিং এ সিসিইউতে সে তার বোনকে দূর থেকে দেখতে পায়। যখনই কাছে যাচ্ছে মনে হচ্ছে এটা তার বোন না, কিন্তু যখনই তার হাজবেন্ডের বেডের কাছে আসছে তখন মনে হচ্ছে এটা তার বোন। মানে জিনিসটা খুব প্যাথেটিক। পরে যখন বাংলাদেশে আসলো, বাংলাদেশে আসার পর আমার ফ্যামিলিকে উনি ব্যাপারটা শেয়ার করে, কিন্তু আমি জিনিসটা পুরোপুরি বুঝিনি, তখন আমি ছোট ছিলাম। তো রিসেন্টলি আমি যখন তার কাছে যাই, সে তখন পুরো ঘটনাটা খুলে বলে আমাকে, যে তার বোন তাকে শেয়ার করেছিল যে এই বোন প্রায় ঘুমের মধ্যে ওই অবয়বটা দেখতে পেত, যে চলে যাও। তাহলে আইসিইউতে হয়তো বা কোনো সমস্যা আছে, নাকি সে অসুস্থ অবস্থায় কোনো সমস্যা পড়েছিল, সেই জিনিসটা এখনো জানা যায়নি। সেকেন্ড ঘটনাটি আপনার খুলনা জেলায়, খুলনা শহরের ঘটনা। এক আঙ্কেল আমার সাথে শেয়ার করেন, আজ থেকে প্রায় 15 বছর আগে সবাইকে নিয়ে যাই। সেদিন আপনার গরমের মধ্যে আর কি। তো আঙ্কেলের রেগুলার অভ্যাস ছিল তাহাজ্জুদ নামাজ পড়া। তো শুরুতে বলে দিই, তার বাসা হচ্ছে শহরে আলমডাঙ্গা জায়গায়, একটি রেসিডেন্সিয়াল এরিয়া, এখন যেখানে আর কি রেসিডেন্সিয়াল এরিয়া সেখানে ছিল। তো সেখানে ভাড়া থাকতে যায়। তো ওই বাড়িটা দোতলা ছিল এবং আশেপাশে প্রায় 100-200 গজ কোনো বাড়ি ছিল না আর কি, একটু সামনে টিনের বাড়ি ছিল। তো ওই বাড়ির দোতলায় আর কি উনি থাকতেন সপরিবারে। ওনার একটি মেয়ে ছিল, ওয়াইফ ছিল, আর একটি কাজের মেয়ে ছিল। তো পুরো বাড়িটা রাসেল ভাই প্রায় 3000 স্কোয়ার ফিটের উপরে হবে। তো অনেকগুলো বেডরুম, তো একটা বেডরুম থেকে আরেকটা বেডরুমের ডিস্টেন্স অনেক বড়। তো ওনার যে মানে মাস্টার বেড যেখানে উনি থাকতেন। তো ঘটনার দিনে আসি, সেদিন আপনার তাহাজ্জুদের জন্য মানে ফজরের আজানের 1 ঘন্টা আগে তিনি উঠেন সব সময় তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য। তো তাহাজ্জুদ নামাজ পড়বার সময় সে উঠে বিছানায় কিছুক্ষণ টাইম ওয়েস্ট করে ঘুমটাকে কাটানোর জন্য। তো সেই ঘুমটা কাটানো অবস্থায় তার কানের মধ্যে একটি সাউন্ড ভেসে আসে, একটি বাচ্চা কান্না করছে। এখন আপনার বাসায় যদি পাশের রুম থেকে কোনো শব্দ আসে, বা আপনি আপনার রুমের ডিস্টেন্সটা বুঝবেন যে এটা আমার রুম থেকেই বা আমার ফ্ল্যাট থেকেই আসছে বা পাশের বাড়ি থেকে, সেটা আপনার ধারণার মধ্যে আর কি। তো উনি ভাবলেন যে এটা আমার বাসার থেকেই আসছে। তো উনি চিন্তা করলো, তো দাঁড়ালো এবং দেখলো যে এখনো মানে স্পষ্ট সাউন্ডটা তার কানে ভেসে আসছে। তখন তার ঘুম চোখে নেই। সে দেখলো তার মেয়ের যে রুমটা, সেই রুমটার পাশের রুম থেকে কান্নাটা ভেসে আসছে। সে ওই রুমে যায় এবং ওই রুমে যাওয়ার পরে দেখে যে না, কোনো কান্না এই রুম থেকে না, পাশের রুম থেকে, মানে তার মেয়ের রুম থেকে আসছে। তো কৌতূহল বশত সে তার মেয়ের রুমটা নক করে এবং নক করবার পর তার মেয়ে অনেকক্ষণ পর দরজা খুলে এবং দেখে যে মেয়ে এতক্ষণ ঘুমিয়েছিল। বলল যে কিরে মা, তোর রুম থেকে কোনো কান্নার সাউন্ড পাচ্ছিস তুই বা কিছু? আমি পাচ্ছিলাম। বলে না তো বাবা। বলে আচ্ছা ঠিক আছে, ঘুমা। এই বলে সে তাহাজ্জুদ নামাজ শেষ করে। এর পরের দিন ঠিক একই অবস্থায় তাকে এরকম একটি সাউন্ড তাকে শুনতে হয়। ঘুম থেকে উঠবার পর যখন সে অজু করে আপনার মানে বাথরুম থেকে বেরিয়ে এসছে, তখনই তার কানে ভেসে আসে এই সাউন্ডটা, বাচ্চা কাঁদছে তার বাসায়। সে তার মেয়ের পাশের রুমে যায়। ঠিক অবিকল ভাবে ওই রুমে ঢোকার পরে কান্নাটা সে শুনতে পায় তার মেয়ের রুম থেকে আসছে। সে এবার ভালো করে চেক করে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ফজরের আগ দিয়ে, এবং ভালো করে চেক করে দেখে যে না, এখানে কোনো এভিডেন্সই নেই, এরকম কোনো আসার মানে সম্ভবই না। এরপরে সে তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে সে ঘুমিয়ে পড়ে। এরকম 2-3 দিন যাবার পর তার কাছে জিনিসগুলো আর নর্মাল লাগতে থাকে না। তার 1 সপ্তাহ পরে সে আবারও একই জিনিস ফিল করে, এবার একটু ভিন্নভাবে। যেমন বাচ্চাটা কান্না করছে তার মানে ডাইনিং স্পেস থেকে।
সে ওখানে যায় এবং কাউকে দেখে না, পুরো বাড়ির লাইট জ্বালায় এবং অনেক খোঁজাখুঁজির চেষ্টা করে আসলে কান্নাটা কোথা থেকে আসছে। সে বারান্দা পর্যন্ত যায় যে আসলে বাড়ির বাসার শব্দটা কি পাশের বাসা থেকে আসছে, কিন্তু সে একটা জিনিস কানেক্ট করবার চেষ্টা করে যে এই শব্দটা তার আসছে প্রতিদিন রাতে একই সময়ে যখন সে তাহাজ্জুদ নামাজ পড়বার জন্য ওঠে। পরের দিন ঠিক একইভাবে একটা বাচ্চার কান্নার সাউন্ড আসছে এবং সে এবার পাচ্ছে ড্রয়িং রুম থেকে। ড্রয়িং রুমে যাবার পরে সে দেখে কোনো বাচ্চা নেই এবং কোনো কিছুই নেই, সাউন্ডটা ভ্যানিশড। এবং সে এরকম ভাবে আরো 2-3 দিন যায় এবং 2-3 দিন যাওয়ার পরে লাস্ট দিন, এটা হচ্ছে আপনার প্রায় ওই দিন থেকে প্রায় 1-2 মাস পরে রোজা রমজানের আগ দিয়ে তার শবে বরাতের আগ দিয়ে তার এই ঘটনাটা তার সম্মুখীন করতে হয়। সে ঘুম থেকে ওঠে, অজু করে এবং অজু করবার পর এরকম একটা বাচ্চার সাউন্ড আসে, কিন্তু ওই সময় বাচ্চাটা হাসাহাসি করছে এরকম কিছু একটা। সে তার আপনার ইয়াতে যায়, ওটাকে ডাইনিং স্পেসে যায় এবং টেবিলের উপরে, খাবার টেবিলের উপরে একটা বাচ্চা দেখতে পায়। বাচ্চাটার কাছে যায় এবং গিয়ে দেখে যে তার যে মেয়েটা আছে সেই মেয়েটা ছোটবেলায় যেরকম ছিল ঠিক সেরকম একটা বাচ্চা তার বেডের উপরে ইয়াতের উপরে বসে আছে, টেবিলের উপরে বসে আছে। সে এক দৌড়ে তার রুমে যায় এবং তার ওয়াইফকে জাগিয়ে তোলে এবং জাগিয়ে তুলে ওয়াইফকে ডেকে নিয়ে আসে ডাইনিং স্পেসে এবং দেখে কেউ নেই। তো হয়তো মনে করছে এটা তার হ্যালুসিনেশন বা কিছু। এটা কি হ্যালুসিনেশন তো হওয়ার কথা না, কারণ এত বয়স্ক একজন মানুষ, তার বয়স তখন 45, তার মেয়ে ক্লাস 8-এ পড়ে, তো এরকম হওয়ার কথা না। তো সে তার ওয়াইফের থ্রুতে একজন হুজুরের কাছে যায় এবং তার কাছ থেকে কিছু উপদেশ পায়। উপদেশ পাওয়ার পর প্রায় 1 সপ্তাহ তিনি এই কোর্সগুলো কমপ্লিট করবার 1 সপ্তাহ পর, 1 সপ্তাহের মধ্যে কোনো কিছু দেখেনি। 1 সপ্তাহ পরে সে আবারও ঠিক একই জিনিসগুলোর সম্মুখীন হয়। সে ঘুম থেকে ওঠে এবং উঠার পরে তার রুমের ভেতরে একটি স্টোর রুম আছে, ওই যে ছোট ছোট জায়গা থাকে রাসেল ভাই, সেসব জায়গাগুলো থেকে সে এরকম একটা বাচ্চার সাউন্ড পাচ্ছে। তো সে রান্নাঘরে যায় এবং রান্নাঘর থেকে ঝুল ঝাড়ু আছে যেগুলো দিয়ে উপরে ঝুল পরিষ্কার করে, সেটা দিয়ে বাড়ি দেয় স্টোর রুমে, কিন্তু সাউন্ড আসতেই থাকে বাচ্চার কান্নার সাউন্ড আসতেই থাকে। ওই মুহূর্তে আরেকটি বাচ্চা কান্না করছে তার ড্রয়িং রুমে। সে সাথে সাথে ড্রয়িং রুমে যায় কিন্তু কাউকে কিছু দেখে না। এই জিনিসগুলো অবিরত হতেই থাকে তার সাথে 3-4 দিন ধরে এবং সে প্রতিদিনই প্রচন্ড ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থা থাকতে থাকে। কিন্তু এই ঝামেলাগুলো ওনাদের ফ্যামিলির কারোর সাথে ঘটতে থাকে না। লাইক ওনার ওয়াইফ এগুলি কিছু ফিল করে না, ওনার মেয়েও ফিল করে না। তো যেটা হচ্ছে যে শবে বরাতের ঘটনায় চলে যাই। তার কিছুদিন পর শবে বরাত ছিল। তো শবে বরাতের দিন আমরা অনেকেই আমাদের আত্মীয় স্বজনদের কবরস্থানে কবর জিয়ারত করতে যাই এবং উনিও ব্যতিক্রম না, উনিও যায় কবর জিয়ারত করতে। ওনার ছোট ভাইয়ের কবর খুলনাতেই। তো ওই দিন কবরস্থানে অনেক মানুষ জিয়ারত করতে গেছে। তো ওনার ভাইয়ের কবরটা ছিল ওই কবরস্থানের সবচেয়ে কোনায়, পারিবারিক গোরস্থান এবং ওখানে অনেকেই আসে এলাকার লোকজন। তো উনি যখন ওনার ভাইয়ের কবরের সামনে যায়, যেটা হয়তো অবিশ্বাস লাগতে হতে পারে বা কিছু, উনি আমাকে যেটা বললেন যে এটা আমার নিজের চোখে দেখা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি এভাবে দেখবো কখনো কোনো কিছু আমি এভাবে ইমোশনালি বিপর্যস্ত হয়ে পড়বো এটা কখনো চিন্তা করতে পারিনি। তো উনি ওনার ভাইয়ের কবরের সামনে যায় এবং কবরের সামনে যাওয়ার পরে দেখে যে একটা লোক সাদা কাপড় পরা একটা বাচ্চা কোলে নিয়ে বসে আছে কবরের পাশে, বসে মাথা নিচু করে চুপ করে বসে আছে। মনে হচ্ছে কেমন একটা অসহায় মানুষ বসে আছে এই জায়গায়। সে যখন ভালো করে লক্ষ্য করবার পর দেখে এটা ওনার ভাই, যে মৃত ভাইয়ের কবর জিয়ারত করতে এসেছে তিনি, তার ভাই, এবং কোলে যে বাচ্চাটি, সেই বাচ্চাটি হচ্ছে তার ছোটবেলার মেয়ে। তার মেয়ে তো বেঁচে আছে রাসেল ভাই, তার ছোটবেলার মেয়ে। তো এই অবস্থা দেখে সে বাসায় চলে আসে এবং আমার ওয়াইফকে আবারও জানায় এবং যে এই অবস্থা তো কখনো সম্ভব না, এগুলি কখনো আমি দেখি নাই, হঠাৎ করে এগুলি আমি দেখছি। তোমার যে আমার এই কাজটা করেনি হুজুরের যে কোর্সটা, আমি আবার যাবো ওনার কাছে। উনি আবার ওনার হুজুরের কাছে যায় এবং ঠিক একইভাবে একই কোর্স দেয়। এরপরে উনি বাসাটা চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করবার পর ওনার বাসাটা খুলনা শহরের মধ্যেই হয় একটা জায়গায়, এবং বাসাটা অত বড় ছিল না আগের বাসার মতো। তো নর্মালি জীবনযাপন করতে থাকে। হঠাৎ করে একদিন রমজানের ঈদের 7 থেকে 8 দিন আগে সে সেহরি করার পরে বাসার যে রুমে লাইট অফ ছিল সেই রুমে সে অনেকগুলো সাউন্ড শুনে আসতে দেখে, ভেসে আসতে দেখে, সাউন্ড শুনতে থাকে অনেকগুলো বাচ্চার কান্নার সাউন্ড। সে সেহরি করে শেষ করে রুমে বসেছিল, ফজর আজানের জন্য ওয়েট করছিল। এমন সময় সে ড্রয়িং রুমে যায় এবং দেখে সেখানে
মানে টেবিলের চারপাশে প্রায় 20-30টা বাচ্চা একসাথে বসে কান্না করছে। এটা দেখে ওখানে উনি সেন্সলেস হয়ে যায়। এরপরে ওনাকে খুলনা একটা ছোট হসপিটালে নেওয়া হয়, ওখান থেকে ট্রান্সফার করা হয় সোহরাওয়ার্দীতে। সোহরাওয়ার্দী ট্রান্সফার করবার পর তাকে হার্টে এরকম সমস্যা ধরা পড়ে এবং তারপর থেকে উনি মানে আবারও একই হুজুরের কাছে যায় এবং বলে যে আপনি যেসব জিনিস দিয়েছিলেন এগুলো কিছুতেই কাজ হয়নি। তখন উনি জানতে পারে যে পারিবারিকভাবে, আমাকে ডিটেলস বলেনি, পারিবারিকভাবে ওনাকে মানে ক্ষতি করতে চাওয়া হয়েছিল এবং ক্ষতি করতে চাওয়ার কারণে সে এইসব জিনিসগুলোর সম্মুখীন হয়েছে। এখন উনি মানে অনেক চেষ্টা করবার পরেও মানে ওনার হেল্প নিয়ে এই যে জিনিসগুলো থেকে কাটিয়ে উঠে আসছে এবং উনি এখন সুস্থ আছে। কিন্তু তারপরেও তার মনে হয় যে মনে হয় কান্নার সাউন্ড ভেসে আসবে বা কিছু, কিন্তু এখন ওরকম আর সমস্যা হচ্ছে না। পরে উনি মানে কোন একজনের মাধ্যমে সুস্থ হয়েছেন? হ্যাঁ, অবশ্যই। এবং উনি যেটা জেনেছিলেন যে ওনাকে যে জিনিসটা দিয়ে ক্ষতি করা হয়েছিল সেটা অনেক পাওয়ারফুল ছিল। ওনাকে প্রথমে যে কোর্সটা দেওয়া ছিল সেটা কমপ্লিটলি কাজ করেনি, পরে যখন আরো পাওয়ারফুল ডোজ দেওয়া হয় এবং এটা পরে কাজ করে গেছে আর কি, পরে জিনিসটাকে টোটালি বন্ধ করে দেওয়া হয়, মানে এটা কাটিয়ে উঠে আসে আর কি।